হ্যালো স্টুডেন্টস, কেমন আছো বলো সবাই? সামনেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম, ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর। তো সেই জন্য তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে এলাম। খুব ভালো করে দেখে যাবে এই ভিডিওটা, ঠিক আছে? আজকে এই ভিডিওতে সমস্ত কোশ্চেন আছে কিন্তু কার্যশক্তি ক্ষমতা চ্যাপ্টার থেকে। তো কার্যশক্তি ক্ষমতা চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে রেডি করে যাবে। ওকে, চলো দেখে নিই। তাহলে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো। ওকে, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা, ঠিক আছে? চলো। একটি বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি পূর্বের কত গুণ হবে? দেখো, একটা কথা আমাদেরকে বুঝতে হবে যে আমরা জানি কি না, ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। তো কি বলেছে, যদি ভর এবং বেগ দুটোই দ্বিগুণ হয় তাহলে আমি সেইখানে নিলাম এবার ই কে ড্যাশ ইকুয়াল টু, আচ্ছা আমি এই কালিতে লিখি, দেখো কি বললাম না, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ওকে, এবার ই কে ড্যাশ সেটা কত হবে? হাফ, ভর করে দিয়েছো দ্বিগুণ 2m, আবার দেখো বেগও করে দিয়েছো দ্বিগুণ, তাহলে কত হবে? 2v তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু 2m ইন্টু 4v স্কোয়ার, তাহলে 2 কেটে গেল। বা না কেটে তুমি এক কাজ করো, 2 আর 4 কত? 8, তাহলে 8 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। তো হাফ এম ভি স্কোয়ার মানে তো ই কে, তাহলে এইটা কত হবে? 8 ইন্টু ই কে, অর্থাৎ গতিশক্তি হবে পূর্বের 8 গুণ, ঠিক আছে? পূর্বের 8 গুণ। দেখো এখানেও সলিউশনটা করা আছে, ঠিক আছে, বুঝিয়েও দিলাম। নেক্সট কোশ্চেন দেখো, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে নিয়ে গেলে বস্তুটির স্থিতিশক্তি কি হবে? দেখো স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে mgh, ঠিক আছে? এটা মাটি, তো মাটি থেকে তুমি যদি একটা বলকে এতটা উঁচুতে নিয়ে চলে আসো তাহলে এর উচ্চতা কত? h, ভর কত? m, আর অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করছে g। তাহলে যদি উচ্চতা বাড়ে তাহলে স্থিতিশক্তি বাড়বে, স্থিতিশক্তি বাড়বে। কার্যহীন বলের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? যদি বল কার্যহীন হয় তাহলে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? কারণ কৃতকার্য সমান আমরা জানি ডাব্লু সমান এফ এস কস থিটা। তাহলে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কস 90 শূন্য, ফলে কৃতকার্য শূন্য হবে, তাই একে কার্যহীন বল বলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার খুব চান্স যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কার্যহীন বল হয়। এম এবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1, তাদের ভর বেগের অনুপাত কত? দেখো একটা ইকুয়েশন বলছি, তোমরা যদি না জেনে থাকো অবশ্যই মনে রাখবে, পি সমান √2mE, যেখানে ই হচ্ছে গতিশক্তি। তাহলে তুমি ডাইরেক্ট P1/P2 বের করে দাও, তাহলে √2m ই টু m1 করলাম, আর P2 এর জন্য 2m2 বলো, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে দেখো এবার তুমি 2 কেটে দিলে, তাহলে কি পেলে? √m1/m2 মানে কত? একটা হচ্ছে m আর একটা হচ্ছে 4m, আর E1/E2 কত? 2/1, তাহলে m কাটলে m কাটলে, ঠিক আছে, 2 4 কাটলে, তাহলে উত্তর 1/√2, ব্যাস হয়ে গেল। তাহলে 1/√2 হচ্ছে অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এইরকম টাইপের কোশ্চেন কিন্তু আসার হাই চান্সেস, ওই জন্যই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কোশ্চেনগুলো। একটি গতিশীল বস্তুর গতিশক্তির মান সর্বদা কি হবে? দেখো গতিশক্তির ফর্মুলা কি জানো? হাফ এম ভি স্কোয়ার। তো ভাই ভর তো কোনোদিন নেগেটিভ হতেই পারে না, আবার বেগ যদি বা নেগেটিভ হয় তাহলে আবার স্কোয়ার আছে পজিটিভ হয়ে যাবে, তাহলে গতিশক্তির মান সর্বদা সর্বদা ধনাত্মক হয়, মনে রাখবে। এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2h গভীরতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুটির স্থিতিশক্তি কত হবে? দেখো এইটা হচ্ছে মাটি, মাটি থেকে ওপরে গেলে এইচ হবে প্লাস, আর মাটি থেকে নিচে গেলে এইচ হবে মাইনাস। তাহলে তুমি যদি এইচ উচ্চতায় উঠে যাও তাহলে হবে যেমন mgh স্থিতিশক্তি, তেমনি এইচ গভীরতায় নেমে গেলে স্থিতিশক্তি হয়ে যাবে -mgh, ঠিক আছে, মাথায় রাখবে। ওকে, তাহলে দেখো কতটা তুমি নিচে নেমেছো? 2h, তাহলে 2h যদি নামো তাহলে এটা কত হবে? -mg, h এর জায়গায় লিখবো 2h, তাহলে উত্তর হবে -2mgh। ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর মোট যান্ত্রিক শক্তি কি হবে? সব বিন্দুতে সমান হবে। ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর যান্ত্রিক শক্তি হবে ধ্রুবক, সব বিন্দুতে সমান, তার মানে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল সবসময় ধ্রুবক। এর একটা প্রমাণ আছে তোমাদের বইতে দেখবে, হ্যাঁ, সব এখানে একটা বল নিচের দিকে পড়ছে, এইখানেও mgh, এইখানেও mgh, এইখানেও mgh, তিনটে জায়গাতেই কিন্তু তাদের স্থিতিশক্তি প্লাস গতিশক্তি অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি হয় কত? mgh।
ঠিক আছে, এই প্রমাণটা খুব ভালো করে দেখে যাবে যে প্রমাণ করো যে ওপর থেকে কোনো বস্তু নিচের দিকে পড়লে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে বা মোট শক্তি ধ্রুবক থাকে। এই প্রমাণটা খুব ভালো করে কিন্তু তোমরা দেখে যাবে। 1 নিউটন মিটার সমান কত ডাইন সেন্টিমিটার? দেখুন স্যার, আমরা জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন। নিউটন কিসের একক? বলের এসআই একক। আর ডাইন বলের সিজিএস একক। ঠিক আছে, তাহলে 1 নিউটন সমান যদি 10⁵ ডাইন হয়, তাহলে 1 নিউটন মিটার সমান 10⁵ ডাইন সেন্টিমিটার। ব্যাস, ঠিক আছে। কিন্তু স্যার আপনি তো মিটারটাকে সেন্টিমিটার করলেন না, অবশ্যই করতে হবে। তাহলে দেখো 10⁵ যেমন হলো ইন্টু 1 মিটার মানে কত সেন্টিমিটার? 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে 5 আর 2 7, তাহলে 10⁷ ডাইন সেন্টিমিটার। যেমন আমাকে নিউটনকে ডাইন করতে হবে, আমাকে তো মিটারকেও সেন্টিমিটার করতে হবে, তাই না? বেশ, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে কি বলে? তার মানে আমরা জানি পি সমান W/T। তাহলে সময়ের সাপেক্ষে কার্য করার হার মানে তো W/T। কি বলে একে? একে বলে ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতা। ক্ষমতার ব্যবহারিক একক কি? ওয়াট। মনে রাখবে, 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড। স্থির ভরের বস্তুর ড্যাশ বাড়লে গতিশক্তি বাড়ে। ভর যদি ভাই স্থির হয়, আমরা তো জানি ½ mv²। তো ভর যদি স্থির হয় তাহলে বেগ বাড়লে গতিশক্তি বাড়বে। ব্যাস, উত্তর হয়ে গেল। তাহলে বেগ বাড়লে গতিশক্তি বাড়বে, তাহলে উত্তর হবে বেগ। 1 অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার সমান কত ওয়াট? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 746 ওয়াট। খুব ভালো করে দেখে যাবে। ঠিক আছে, বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কার্য করার সামর্থ্যকে কি বলে? কার্য করার সামর্থ্যকে শক্তি বলে এবং কার্য করার হারকে ক্ষমতা বলে। মনে রাখবে, গতিশক্তি গতিশক্তি কখনোই কিন্তু ঋণাত্মক হতে পারে না। 1 ওয়াট, 1 ওয়াট মানে স্যার এখনই বললাম 1 জুল পার সেকেন্ড। ক্ষমতা একটি স্কেলার রাশি, আর 1 জুল মানে 1 নিউটন মিটার। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, বেশ, এবার চলো নেক্সট কোয়েশ্চেন। কৃতকার্যের এসআই একক কি? কৃতকার্যের এসআই একক হচ্ছে জুল, আর 1 জুল মানেই হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার। ঠিক আছে, মনে রাখবে। ওকে, তাহলে কৃতকার্যের এসআই একক জুল আর সিজিএস একক হচ্ছে আর্গ। ঠিক আছে, নেক্সট। দম দেওয়া খেলনায় কোন শক্তিতে রূপান্তরিত হয়? আচ্ছা দেখো, দম দেওয়া খেলনাতে কি থাকে জানো? একটা স্প্রিং থাকে। তুমি যখন ওই স্প্রিংটাকে এরকম করে চাবি দিয়ে গুটিয়ে দেবে, যখন ছোট করে দেবে স্প্রিংটাকে, তখন এর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হবে। আর এই স্থিতিশক্তিটা, এই স্প্রিংটা যখন আস্তে 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 খুলবে, তখন এই স্থিতিশক্তিটা রূপান্তরিত হবে গতিশক্তিতে। ব্যাস, এটা একবার পড়ে নেবে। তাহলে স্থিতিশক্তি রূপান্তরিত হয় গতিশক্তিতে দম দেওয়া খেলনাই। বাঁধের জলে কি শক্তি থাকে? দেখো, বাঁধ অনেক উঁচু হয়, আর যখন অনেক উঁচু হবে তখন mgh অর্থাৎ স্থিতিশক্তি থাকবে। বাঁধের জলে স্থিতিশক্তি থাকে। এম ভরের একটি কণার ভরবেগ পি হলে গতিশক্তি কত? খুব ভালো করে মনে রাখবে, ই কে সমান p²/2m। ই কে সমান p²/2m, অবশ্যই ভালো করে মনে রাখবে। এই লাইনটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, অ্যাভয়েড করো। ঠিক আছে, এই প্রমাণটাও খুব ভালো করে দেখে যাবে। আমি ছাত্রদের বারবার বলি অফলাইনে যে এই প্রমাণটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে, এইটা কিন্তু পরীক্ষায় আসার খুব চান্স। ঠিক আছে, আমি বারবার এখনই বলে দিচ্ছি, এইটা ভালো করে দেখে যাও। কে বা ই কে যা বলবে বলো, p²/2m। অবশ্যই এই প্রমাণটা ভালো করে দেখে যাবে। একটি স্থির বস্তুর গতিশক্তি কত হতে পারে? 0। যে পুরোপুরি স্থির তার তো বেগ 0, আর বেগ 0 হলে ½ mv² সমান 0। ঠিক আছে, দেখো করে দিলাম। নেক্সট দেখো, কার্য কাকে বলে? খুব ভালো করে দেখে যাও। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বস্তুর সরণ ঘটে, তবে প্রযুক্ত বল এবং বলের অভিমুখে সরণের গুণফলকে কার্য বলে। সুন্দরভাবে লিখে দেবে, আর এইটা অবশ্যই লিখে দেবে W=F(s) cos θ। ঠিক আছে, তুমি এইটাও লিখতে পারো, এইটাও লিখতে পারো। ঠিক আছে, যদি তুমি W= শুধু Fs লেখো, তাহলে যেন এই লাইনটাকে অ্যাড করো। আর যদি Fs না লেখো, যদি W=Fs cos θ লেখো, তাহলে এই লাইনটাকে অ্যাড করার দরকার নেই। খুব ভালো করে দেখে যাবে কার্যের সংজ্ঞা। ঠিক আছে, কৃতকার্যের পরিমাপের রাশিমালাটি লেখো। আমি এখনই বলে দিলাম, W = Fs cos θ। ক্ষমতার এসআই একক কি? ওয়াট বা জুল পার সেকেন্ড। ঠিক আছে, ভালো করে দেখে যাবে। অশ্ব ক্ষমতা কাকে বলে? খুব ভালো করে একবার দেখে নাও, অশ্ব ক্ষমতা কাকে বলে? প্রতি সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করার ক্ষমতাকে 1 অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার বলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলের বিরুদ্ধে কার্য করার একটি উদাহরণ সহ বোঝাও। দেখো, বলের বিরুদ্ধে কার্য মানে কি জানো? তুমি যেদিকে বল প্রয়োগ করছো, সরণ হচ্ছে তার উল্টো দিকে, বা বা হয়তো একটা বস্তু এই দিকে যাচ্ছে, কোনো একটা বল উল্টো দিকে
প্রয়োগ করা হচ্ছে, কিন্তু বস্তুটা এই দিকে যাচ্ছে, তখন কিন্তু কি যে কৃতকার্যটা হবে সেটা বলবো ঋণাত্মক কৃতকার্য। কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে সরণ ঘটলে প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য করা হয়েছে বলা হয়। দেখো একটা উদাহরণ দেওয়া আছে, একবার ভালো করে দেখে নাও। একটি মেঝের ওপর থেকে ভারী বইকে ওপরে তোলার সময় অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে, কিন্তু সরণ ঘটে ওপরের দিকে। এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য সম্পাদিত হয়ে থাকে। ঠিক আছে, কারণ দেখো একটা বস্তুকে অভিকর্ষ টানছে নিচের দিকে আর তুমি তুলছো ওপরের দিকে, তাহলে তুমি তো অভিকর্ষের বিরুদ্ধে কৃতকার্য করছো, তাই না? আর এইটাই হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য। ওকে, কার্যহীন বল কাকে বলে? উদাহরণ দাও। তুমি বল প্রয়োগ করছো কিন্তু কোনো কৃতকার্য হচ্ছে না, যদি এই রকম হয় তাহলে বলবো সেটা কার্যহীন বল। স্যার কখন হবে? আমি যদি এই দিকে যাই আর বল যদি এই দিকে কাজ করে, তাহলে মাঝের অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। উদাহরণ দিয়ে বোঝান স্যার। এক ব্যক্তি হাতে সুটকেস নিয়ে সমতল রাস্তায় হেঁটে যাচ্ছে। এক ব্যক্তি সে সুটকেস নিয়ে যাচ্ছে, এটা সুটকেস, সুটকেস নিয়ে এই দিকে হাঁটছে, কিন্তু পৃথিবী ওকে টানছে নিচের দিকে, তাহলে 90 ডিগ্রি। আর স্যার cos 90 0, তাহলে সেখানে কোনো কৃতকার্য হবে না। অর্থাৎ তুমি বল প্রয়োগ করছে পৃথিবী, কিন্তু কোনো কৃতকার্য হচ্ছে না, তাহলে এই ধরনের বলকে বলবো কার্যহীন বল। ওকে, নেক্সট কোয়েশ্চেন। যতগুলো কোয়েশ্চেন নিয়েছি ভালো করে দেখে যাবে, পরীক্ষায় তোমরা কমন পাবে, বুঝতে পেরেছো? স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটি প্রধান পার্থক্য লেখো। দেখো খুব ভালো করে দেখো পার্থক্যটা, ঠিক আছে? এই পার্থক্যগুলো দিয়ে দিলে কিন্তু তখন একবার না দেখা থাকলে লেখা কিন্তু চাপ হয়ে যাবে, ঠিক আছে? দেখো, অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য কোনো একটা বস্তু যে শক্তি প্রাপ্ত করে তাকে বলা হবে স্থিতিশক্তি। ঠিক আছে, স্থিতিশক্তি মানে কি? তুমি একটা বস্তুকে নিচে থেকে উপরে তুললে সে স্থিতিশক্তি পেলো, একটা স্প্রিংকে গুটিয়ে দিলে সে স্থিতিশক্তি পেলো, কিন্তু গতিশক্তি তা নয়। স্থির বস্তুর তাহলে গতিশক্তি কি না? গতির জন্য প্রাপ্ত শক্তি হলো গতিশক্তি। তাহলে একটা পার্থক্য তুমি পড়ে ফেললে। 2 নম্বর পার্থক্য, স্থির বস্তুর স্থিতিশক্তি থাকতে পারে, কিন্তু গতিশক্তি সর্বদা শূন্য হবে। যদি বস্তু দাঁড়িয়ে থাকে তাহলে তার কোনো গতিশক্তি থাকবে না। ঠিক আছে, স্থির বস্তুর স্থিতিশক্তি থাকতে পারে কিন্তু গতিশক্তি থাকবে না। ঠিক আছে, এছাড়া গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, তবে স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে। আমরা এখনই কিন্তু পড়লাম, যদি মাটির নিচে চলে যাই তাহলে সেটা -mgh হয়ে যাবে, তাই না? কোনো বস্তুর শক্তি ছাড়া ভরবেগ এবং ভরবেগ ছাড়া শক্তি থাকতে পারে কি? দেখো এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, একবার দেখে যাবে। শক্তি ছাড়া ভরবেগ থাকা অসম্ভব, কেন বলো তো? ভরবেগ সমান mv, তাহলে p সমান mv থাকলে বেগ থাকবেই, আর বেগ থাকলে অবশ্যই গতিশক্তি থাকবে, কারণ আমরা জানি গতিশক্তি সমান 12 mv²। ভরবেগ যদি থাকে তাহলে mv অর্থাৎ বেগ থাকবে, আর বেগ থাকলে গতিশক্তিও থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে শক্তি ছাড়া ভরবেগ থাকা অসম্ভব, তাহলে শক্তি থাকলে ভরবেগ থাকবে, কিন্তু ভরবেগ ছাড়া শক্তি থাকা সম্ভব। কি করে? মনে করো একটা বস্তু দাঁড়িয়ে আছে, আমি মানছি দাঁড়িয়ে থাকলে বেগ শূন্য, তাহলে 12 mv², সেটাও শূন্য, তাহলে গতিশক্তি নেই, ঠিক আছে, কিন্তু স্থিতিশক্তি তো আছে। আমি যদি তাকে মাটি থেকে এই উচ্চতায় রেখে দিই, এইখানে রেখে দিই, তাহলে তার স্থিতিশক্তি তো থাকবে, গতিশক্তি না থাকুক গা। বুঝতে পেরেছো? তাহলে এটা ভালো করে একবার পড়ে নাও, আর এইটা কিন্তু পরীক্ষায় আসার চান্স আছে। ওকে, শক্তি ও ক্ষমতার পার্থক্য লেখো। দেখো, শক্তি হলো কার্য করার মোট সামর্থ্য, ক্ষমতা হলো সময়ের সাপেক্ষে কার্য করার হার। ঠিক আছে, এই দুটো পার্থক্য খুব ভালো করে বুঝবে। যদি বলে যে ক্ষমতা পি, তাহলে হবে W/T, মানে কার্য করার হারকে ক্ষমতা বলে। আর কার্য করার সামর্থ্য ই সমান P/T, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি সময়ের উপর নির্ভর করে না, কিন্তু ক্ষমতা ভাই সময়ের উপর নির্ভর করে। বুঝতে পেরেছো? শক্তির এসআই একক জুল, আর ক্ষমতার এসআই একক ওয়াট। ওকে, গতিশক্তি ঋণাত্মক হতে পারে না কেন? আমি আগেই বলে দিয়েছি, কোশ্চেনটা তুমি আর একবার ভালো করে পড়ে নাও, তাহলে দেখতে পাচ্ছ তো এই কোশ্চেনটা আসার পরীক্ষায় কতটা চান্স। অশ্ব ক্ষমতা কাকে বলে? আবার রিপিট হয়েছে, পড়ে নাও। ওকে, ব্যাস, আমাদের এই ভিডিওটা ছিল এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই যে কোশ্চেনগুলো আমি বললাম, খুব ভালো করে প্রশ্নগুলো দেখে যাবে। আমি চেষ্টা করব এই 2-3 দিনে তোমাদের জন্য অনেক অনেক ভিডিও দেওয়ার, যাতে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।